হাওলাদার বাড়ির গেট পেরিয়ে ভেতরে পা দিতেই পদ্মজার সর্বাঙ্গ অদ্ভুতভাবে কেঁপে ওঠে। সূর্য ওঠেনি, দমকা বাতাস হচ্ছে। সেই বাতাসে শাঁসা শব্দ হচ্ছে। মাথার ওপর দিয়ে বাজ পাখি উড়ে যায়। সেই পাখির ডাক অদ্ভুত হাহাকারের মতো, যেন মনের চেপে রাখা কষ্ট ও ক্ষোভ নিয়ে কেউ আত্মচিৎকার করছে। নাকি এটা নিছকই পদ্মজার ভাবনা? চারিদিকে চোখ বুলাতে বুলাতে আলোক ঘর পেরিয়ে অন্দরমহলের সামনে এসে দাঁড়ালো সে। 4 বছর পূর্বেই তো এখানে এই জায়গায় তার আদরের 3 মাসের কন্যা পরিজার রক্তাক্ত লাশ পড়েছিল। পদ্মজার বুক কেমন করে উঠল, বুকে হাত রেখে দাঁড়িয়ে পড়ে। আমির উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করল, খারাপ লাগছে? পদ্মজা স্বাভাবিক হয়ে বলল, না। থামলো, নিঃশ্বাস নিল, এরপর বলল, পূর্ণাকে দেখুন কেমন পাগল। আমি সামনে তাকালো। পূর্ণা মাথার উপরে ব্যাগ নিয়ে সবার আগে বড়ই খেয়ে খেয়ে কোমর দুলিয়ে হেঁটে যাচ্ছে। অন্দরমহলের সামনে এবং আলোক ঘরের পেছনের মধ্যিখানে টিউবওয়েল বসানো হয়েছে। হেমন্তকালে ধান কাটা হয়েছে, তখন কামলারা আলোক ঘরে থেকেছে, তাদের জন্যই এই টিউবওয়েল বসানো হয়েছিল। টিউবওয়েলের চারপাশে গোল করে সিমেন্ট দিয়ে মেঝেও করা হয়েছে। সবটা মিলিয়ে একটা কলপাট তৈরি হয়েছে। পূর্ণা নারিকেল গাছের সামনে এসে থমকে দাঁড়ালো। কলপাড়ে এক সুদর্শন যুবক পিঁড়িতে বসে গোসল করছে, পরনে লুঙ্গি। রনি গামছা নিয়ে দাঁড়িয়ে আছে, কি যেন বলছে। পূর্ণা ব্যাগ রেখে হাঁ করে সেই যুবককে দেখতে থাকে। সুঠাম সুগঠিত শরীর, মায়াবী ফর্সা স্বাস্থ্যোজ্জ্বল ত্বক, প্রশস্ত বুকে ঘন পশম, চওড়া পিঠ, শক্তপোক্ত দেখতে 2 হাত। ডান হাতে ছোট কলস নিয়ে মাথায় পানি ঢালছে। সেই জল চুল থেকে কপাল, কপাল থেকে ঠোঁট বেয়ে বুক গড়িয়ে নিচে পড়ছে। হঠাৎ চুল ঝাঁকি দিয়ে উঠল, জলে ছিটা পড়ে চারিদিকে। রনি যুবকটিকে বকতে বকতে দূরে সরে দাঁড়ায়। যুবকটি আরও মাথায় পানি ঢালে, চুল ঝাঁকায়, উদ্দেশ্য রনিকে ভিজিয়ে দেওয়া। পূর্ণা মুগ্ধ হয়ে গেল। সে দ্রুত ব্যাগ মাটিতে রেখে দিল, ওড়না ঠিক করে চুল ছেড়ে দিল। এরপর কলপাড়ের দিকে হেঁটে গেল, ঠোঁটে তার হাসি। চোখের দৃষ্টি দেখলে যে কারুর মনে হবে পূর্ণা অপরিচিত এই যুবকটিকে চোখ দিয়ে পিষে ফেলছে। কলপাড়ের পাশে ভেজা কাদা ছিল, পূর্ণা পা রাখতেই পিছলে পড়ে যায়। ঢপার শব্দ শুনে যুবকটি লাফিয়ে ওঠে, ভরাট কণ্ঠে চিৎকার করে উঠল, বোয়াল মাছ, বোয়াল মাছ। ঘটনাটি পদ্মজার চোখে পড়তেই ছুটে আসে সে। রনি আকস্মিক ঘটনায় হতভম্ব। সে পূর্ণাকে তুলতে দৌড়ে আসতে গিয়ে শাড়ির সাথে পা প্যাঁচ লাগিয়ে পূর্ণার চেয়ে ঠিক 1 হাত দূরে ঢপাস করে পড়ল। এ যেন ঢপাস করে পড়ার প্রতিযোগিতা শুরু হয়েছে। যুবকটি হাসবে নাকি সাহায্য করবে বুঝতে পারছে না। কয়েক সেকেন্ড ভেবে নিয়ে মনস্থির করল, হাসা ঠিক হবে না, সাহায্য করা উচিত। কলপাড় থেকে 1 পা নামতেই পদ্মজা চলে আসে, পূর্ণাকে তোলার চেষ্টা করে। যুবকটি রনিকে সাহায্য করে ওঠার জন্য। পদ্মজা উদ্বিগ্ন হয়ে পূর্ণাকে প্রশ্ন করল, খুব ব্যথা পেয়েছিস? পূর্ণার মুখ ঢেকে আছে রেশমি ঘন চুলে। আর চোখে একবার যুবকটিকে দেখল, এরপর মিনমিনিয়ে বলল, না। ফরিনা ছুটে এসে বললেন, এইটা কেমনে হইল? এই সেরি এহানে আইলো কেন? ও সেরি, কোন হানে দুঃখ পাইছ? পূর্ণা নরম কণ্ঠে বলল, সাসি, ব্যথা পাইনি। পাওনি মানে কি? সোজা হয়ে দাঁড়াতে পারছো না? পদ্মজা, ওকে নিয়ে যাও, কাদা মেখে কি অবস্থা। রনি পদ্মজা আর আমিরকে দেখে প্রচন্ড অবাক হয়েছে। খুশিতে তার কাঁদতে ইচ্ছে হচ্ছে। আমিরের পা ছুঁয়ে সালাম করে বলল, দা ভাই, তুমি আইসো। পদ্মজা, এতদিনে আমরারে মনে পড়ছে। পদ্মজা মৃদু হেসে বলল, তোমাকে সব সময় মনে পড়ে আপা। আমরা পরে অনেক গল্প করব। পূর্ণাকে নিয়ে এখন ভেতরে যাই। পদ্মজা এবং ফরিনা পূর্ণাকে ধরে ধরে অন্দরমহলে নিয়ে গেল। পিছু পিছু রনিও গেল। যুবকটি আমিরের সামনে এসে দাঁড়ালো, হেসে বলল, আসসালামু আলাইকুম আমির ভাই, চিনতে পারছেন?
আমি যুবকটিকে চেনার চেষ্টা করল, এরপর বলল, মৃদুল না? জি ভাই। আমিরের হাসি প্রশস্ত হলো। মৃদুলের সঙ্গে করমর্দন করে বলল, সেই ছোটবেলায় দেখেছি, কত বড় হয়ে গেছিস, চেনাই যাচ্ছে না। আমার ঠিকই আপনারে মনে আছে। আমির মৃদুলের বাহুতে আলতো করে থাপ্পড় দিয়ে বলল, ছোটবেলায় তো তুমি করে বলতি, এখন আপনি করে বলছিস কেন? মৃদুল এক হাতে ঘাড় মাসাজ করে বলল, 16-17 বছর পর দেখা হয়েছে তো। তো কি হয়েছে, তুমি বলে সম্বোধন করবি? গোসল করছিলি নাকি? জি। কাপড় পাল্টে আয়, অনেক আলাপ হবে। আচ্ছা ভাই। আমি নারিকেল গাছের পাশে তাদের ব্যাগ দেখতে পেল। এগিয়ে গিয়ে ব্যাগটা নিল, তারপর অন্দরমহলের দিকে গেল। বৈঠকখানায় পদ্মজা বসে আছে। পূর্ণার কোমরে গায়ে সরিষার তেল মালিশ করে দিয়ে বিশ্রাম নিতে বলেছে। হুমকিও দিয়ে এসেছে, ঘর থেকে বের হলে একটা মারও মাটিতে পড়বে না। পূর্ণার মুখ দেখে মনে হয়েছে আর বের হওয়ার সাহস করবে না। বেশ জোরেই পড়েছিল, পা কোমর লাল হয়ে গেছে। এই বাড়িটা মৃতপ্রায়। আগে তাও মানুষ আছে বলে মনে হতো, এখন মনেই হয় না এ বাড়িতে কেউ থাকে। নির্জীব, স্তব্ধ। রান্নাঘর থেকে বেশ কিছুক্ষণ পরপর টুংটাং আওয়াজ আসছে। করিনা এবং আমিনা তাড়াহুড়ো করে রান্না করছেন। আমির বের হয়েছে, বাড়িতে মাত্রই এলো আর কিসের কাজে বেরিয়ে পড়ল। স্তব্ধতা ভেঙে একটা ছোট বাচ্চা দৌড়ে আসে পদ্মজার কাছে। বাচ্চাটার কোমরে গলায় তাবিজ, তাবিজের সাথে ঝনঝন তোলা কিছু একটা গলায় ঝোলানো হয়েছে। পদ্মজা বাচ্চাটিকে কোলে তুলে নিল। রনি বৈঠকখানায় এসে বাচ্চাটিকে বলল, হ্যালো আম্মা, এদিকে আয়, তোর গায়ে ময়লা, পদ্ম মামির কাপড়ে লাগবো। পদ্মজা আলোর গাল টেনে নিয়ে বলল, কিছু হবে না, থাকুক। এরপর আলোর গালে চুমু দিল। আলোর 2 বছর। রনির মেয়ে হয়েছে শুনেছিল পদ্মজা, কিন্তু আসতে পারেনি দেখতে। এবারই প্রথম দেখা হলো। পদ্মজা বলল, আলো ভাগ্যবতী হবে, দেখতে বাপের মতো হয়েছে। বাপের মতো হয়েছে কথাটি শুনে রনির মুখ কালো হয়ে যায়। তার প্রথম বাচ্চা মারা যাওয়ার পরে 1 বছরের মাথায় সমাজের নিন্দা থেকে বাঁচতে খলিল হাওলাদার রনির জন্য পাত্র খুঁজতে থাকলেন, কিন্তু কেউই রনিকে বিয়ে করতে চায় না। সবাই জেনে গিয়েছিল রনি অবৈধ সন্তান জন্ম দিয়েছে। এরপর বাচ্চাটা মারাও গেল। কোনো পরিবার রনিকে ঘরের বউ করতে চাইছিল না। এদিকে বিয়ে দিতে না পেরে সমাজের তোপে আরো বেশি করে পড়তে হচ্ছিল। খলিল হাওলাদার পিতা হয়ে রনিকে ফাঁসি লাগিয়ে মারতে চেয়েছিলেন। তখন মজিদ হাওলাদার মদনকে ধরে আনলেন। মদন মগার বাবা মা নেই। 2 ভাই এই বাড়িতেই ছোট থেকে আছে, এই বাড়ির সেবার কাজে নিযুক্ত। বাধ্য হয়ে মদনের সঙ্গে বাড়ির মেয়ের বিয়ে দেওয়া হয়। মদন কামলা থেকে ঘর জামাই হয়। রনি মন থেকে মদনকে আজও মানতে পারেনি, কখনো পারবেও না। ঘৃণা হয় তার, মাঝে মাঝে আলোকেও সহ্য হয় না তার। আলোর মুখটা দেখলেই মনে হয় এই মেয়ে মদনের মেয়ে, কামলার মেয়ে। আলো আধো আধো স্বরে বলল, নান্না, নান্না। পদ্মজা আদুরে কণ্ঠে বলল, নানুর কাছে যাবা? আলো পদ্মজার কোল থেকে নামতে চাইল। পদ্মজা নামিয়ে দিল। আলো দৌড়ে রান্নাঘরে যায়। রনি বলল, আম্মার জন্য পাগল হইছেরি, সারা বেলা আম্মার লগে লেপটা থাকে। তুমি নাকি আলোরে মারধর করো? রনি চমকালো, প্রশ্ন করল, খেলা কইছে? শুনছি। আলো একটা নিষ্পাপ পবিত্র ফুল, ওর কি দোষ? রনি চুপ করে রইল। পদ্মজা বলল, সব রাগ এইটুকু বাচ্চার ওপর ছাড়া ঠিক না আপা। আমার কষ্টটা বুঝবা না পদ্মজা? বুঝি, এতটা অবুঝ না আমি। আলো মদন ভাইয়ার মেয়ে, এটা ঠিক, কিন্তু তোমারও তো মেয়ে। তোমার গর্ভে ছিল, তোমার রক্ত খেয়েছে 10 মাস। আমি কি আমার শরীরে ভালোবাসি না? বাসি। মাঝে মাঝে খুব রাগ হয়। জানো পদ্মজা, আব্দুল ভাইয়ের কথা মনে হইলে আমার সব অসহ্য লাগে। একলা একলা কান্দি।
তখন আলো কানলে আমি ওরে 1-2টা থাপ্পড় মারি। পরে আফসোস হয়, কেন মারলাম সেরিটারে, ও তো আমারই অংশ। নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করো। নিয়তির ওপরে কারোর হাত নেই। অতীত ভুলতে বলবো না, কিছু অতীত ভোলা যায় না, কিন্তু চাইলেই পরিস্থিতির সাথে মানিয়ে বাঁচা যায়। নিজেকে মানিয়ে নাও। আলোর প্রতি যত্নশীল হও। মানুষের মতো মানুষ করো। একটা মেয়েকে নিয়ে সমাজে বাঁচা যুদ্ধের মতো। গোড়া থেকেই খেয়াল দাও। তোমার কথা শুনলে বাঁচার শক্তি পাই পদ্মজা। পদ্মজা হাসল। বৈঠকখানায় আমির এসে প্রবেশ করল, তার পিছু পিছু মৃদুল। মৃদুলকে দেখে রনি হাসল। পদ্মজাকে দেখিয়ে বলল, এই যে এটা হয়েছে পদ্মজা, তোর ভাবি। মৃদুল পদ্মজাকে সালাম করার জন্য ঝুঁকতেই পদ্মজা বলল, না না, কোনো দরকার নেই, বসুন আপনি। মৃদুল বসল। এরপর পদ্মজাকে বলল, আপনার কথা অনেক শুনছি, আজ দেখার সৌভাগ্য হইল। আমির পদ্মজাকে বলল, ওর নাম মৃদুল, রনির মামাতো ভাই। ছোটবেলা থেকে আমাদের বাড়ি কয়দিন পর পর আসতো। যখন 8-9 বছর তখন দূরে চলে যায়, আর দেখা হয়নি। চাইলেই দেখা হতো, কেউ চায়নি, তাই দেখাও হয়নি। কোথায় থাকেন জানতে চাইল পদ্মজা। জি ভাবি, রামপুরা। রামপুরার কথা পদ্মজা শুনেছে। তাদের জেলা শহর এলাকার নাম রামপুরা। সবাই চেনে এই এলাকা। ছেলেটার চেহারা উজ্জ্বল চকচকে, হাসি খুশি। আলাপে আলাপে জানতে পারল মৃদুল পদ্মজার চেয়ে 2 বছরের বড়। ম্যাট্রিক ফেল করার পর আর পড়েনি। মিয়া বংশের ছেলে। কথাবার্তায় শুদ্ধ অশুদ্ধ 2 রূপই আছে, আর ভীষণ রসিক মানুষও বটে। খাওয়া দাওয়া শেষ হওয়ার পর পদ্মজা দোতলায় গেল। সাথে আমি রয়েছে। নূরজাহান বেশ কয়েক মাস ধরে অসুস্থ। শরীরে জায়গায় জায়গায় ঘা, চামড়া থেকে দুর্গন্ধ বের হয়। সারাক্ষণ যন্ত্রণায় আর্তনাদ করেন। নূরজাহানের ঘরে ঢুকতেই নাকে দুর্গন্ধ লাগে। পদ্মজা নাকে রুমাল চেপে ধরে। নূরজাহান বিছানার ওপর শুয়ে আছেন। সময়ের ব্যবধানে একেবারে নেতিয়ে গিয়েছেন। বয়সটা যেন কয়েক গুণ বেড়ে গেছে। হাড্ডি ভেসে আছে। লজ্জা স্থান ছাড়া পুরো শরীর উন্মুক্ত। একপাশে লতিফা দাঁড়িয়ে আছে। নূরজাহানের মাথার কাছে একজন কবিরাজ বসে রয়েছেন। একটা কৌটা থেকে সবুজ দেখতে তরল কিছু নূরজাহানের ক্ষত স্থানগুলোতে লাগাচ্ছেন। পদ্মজা নূরজাহানের বাম পাশে গিয়ে দাঁড়ালো। নাক থেকে রুমাল সরিয়ে দুর্গন্ধের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করল। ডাকলো, দাদু, দাদু শুনছেন? নূরজাহান ধীরে ধীরে চোখ খুললেন। পদ্মজা প্রশ্ন করল, খুব কষ্ট হয়? কোথায় কোথায় বেশি যন্ত্রণা হয়? নূরজাহান শুধু তাকিয়ে রইলেন। চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। পদ্মজার বুকটা হাহাকার করে উঠল। বয়স্ক একজন বৃদ্ধা কত কষ্ট করছে। লতিফা বলল, দাদু কথা কইতে পারে না, খালি কান্দে। নূরজাহানের অসহায় চাউনি দেখে পদ্মজার চোখ দুটি ছলছল করে উঠল। সে নূরজাহানের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আল্লাহর নাম স্মরণ করেন, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে, ধৈর্য ধরুন। তারপর লতিফাকে বলল, ভালো করে খেয়াল রেখো ওনার। আমির বেশ অনেকক্ষণ নূরজাহানের সাথে কথা বলল। নূরজাহান জবাব দেন না, শুধু উ উ শব্দ করেন। আমিরের 2 চোখ বেয়ে জল পড়ে। পদ্মজার ভালো লাগে না দেখতে। সে আমিরকে বুঝিয়ে শুনিয়ে বাইরে নিয়ে আসে। বারান্দা পেরোনোর পথে রুম্পার ঘরের দরজা খোলা দেখতে পেল পদ্মজা। যাওয়ার সময় তো বন্ধই ছিল। পদ্মজা ঘরের ভেতর উকি দেয়। দেখল কেউ নেই, পালঙ্কও নেই। সে আমিরকে প্রশ্ন করল, রুম্পা ভাবি কোথায়? আমিরও এসে উকি দিল। খালি ঘর। সে অবাক হয়ে বলল, জানি না তো। পদ্মজা চিন্তায় পড়ে গেল। হেমলতা মারা যাওয়ার পর গ্রামে আর থাকেনি, শহরে ফিরে যায়। 1 মাসের মাথায় জানতে পারে সে গর্ভবতী। গর্ভ অবস্থার প্রথম 5 মাস খুব খারাপ যায়।
প্রতি রাতে হেমলতাকে স্বপ্নে দেখত। 6 মাসের শুরুতে পরিণা নিয়ে আসেন গ্রামে। এ সময় পদ্মজার একজন মানুষ দরকার, কাছের মানুষদের দরকার, তাই আমিরও নিষেধ করেনি। তার মধ্যে আবার মারা গেলেন মোর্শেদ। পদ্মজা আরো ভেঙে পড়ে। কাছের মানুষদের সহযোগিতায় বাচ্চার কথা ভেবে নিজেকে শক্ত রাখার চেষ্টা করে, সফলও হয়। তখন পদ্মজা অনেকবার চেষ্টা করেছে রুম্পার সাথে দেখা করার। মদন আর নূরজাহানের নজরের বাইরে গিয়ে কিছুতেই সম্ভব হয়নি। এরপর কোল আলো করে এলো ফুটফুটে কন্যা। পদ্মজা তারপরও চেষ্টা চালিয়ে গেল। রুম্পাকে নজরবন্দি করে রাখাটা খটকা বাড়িয়ে দেয়। একদিন সুযোগ আসে। সেদিন রাতে নূরজাহান, মদন, আমির, রিদওয়ান, আলমগীর সবাই যাত্রাপালা দেখতে যায়। বাড়িতে বাকিরা থাকে। 2 তলায় শুধু পদ্মজা, তার মেয়ে পরিজা আর পরিণা ছিল। পরিণার দায়িত্বে পরিজাকে রেখে রুম্পার ঘরে যায় পদ্মজা। রুম্পা তখন প্রস্রাব পায়খানার ওপর অচেতন হয়ে পড়েছিল। পদ্মজা নাকে আঁচল চেপে ধরে পরিষ্কার করে, রুম্পার জ্ঞান ফেরায়। জানতে পারে 3 দিন ধরে রুম্পাকে খাবার দেওয়া হচ্ছে না। পদ্মজা খাবার নিয়ে আসে, রুম্পাকে খাবার খাইয়ে দেয়। কথা বলার সুযোগ হওয়ার আগেই পরিণার চিৎকার ভেসে আসে। পরিণার কাছে পারিজা আছে। পদ্মজার বুক ধুক ধুক করে ওঠে। ছুটে বেরিয়ে আসে। ঘরে এসে দেখে পরিণা নেই। পরিণার আর্তনাদ ভেসে আসছে কানে। পদ্মজা সেই আর্তনাদের সাথে দুমড়ে মুচড়ে যাচ্ছে। তড়িঘড়ি করে সিঁড়ি বেয়ে নামতে গিয়ে উল্টে পড়ে যায়, তবুও ছুটে যায়। পরিণার কান্নার চিৎকার অনুসরণ করে অন্দরমহলের বাইরে বেরিয়ে আসে। চাঁদের আলোয় ভেসে আসে তার 3 মাসের কন্যার রক্তাক্ত দেহ। ফুটফুটে কন্যা। ছোট ছোট হাত পাগুলো নিথর হয়ে পড়ে আছে। সময় থেমে যায়। মনে হয় নিশুতি রাতের প্রেতাত্মারা একসঙ্গে একই স্বরে চিৎকার করে কাঁদছে। পদ্মজার মস্তিষ্ক ফাঁকা হয়ে যায়। কোন পাষাণ মানব সন্তান 3 মাসের বাচ্চার গলায় ছুরি চালিয়েছে? তার কি হৃদয় নেই? পদ্মজা মেয়ের নাম ধরে ডেকে চিৎকার করে সেখানেই লুটিয়ে পড়ে। পুলিশ আসে, তদন্ত হয়। পরিণা দরজা খোলা রেখে ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ ঘুম ভেঙে যায়। তিনি হাত বাড়িয়ে দেখেন পারিজা নেই। দ্রুত উঠে বসেন। পদ্মজা নিয়ে গেল নাকি খুঁজতে থাকেন। বারান্দা থেকে বাইরে চোখ পড়তেই দেখলেন একজন মোটা কালো লম্বা চুলের লোক দৌড়ে পালাচ্ছে। খালি জায়গায় কাঁথায় মোড়ানো কিছু একটা পড়ে আছে। পরিণা ছুটে বাইরে আসেন। নাতনির রক্তাক্ত দেহ দেখে চিৎকার শুরু করেন। পুলিশ কোনো কিনারা খুঁজে পায়নি। এর পরের দিনগুলো বিষাক্ত হয়ে ওঠে। পদ্মজা মাঝরাতে চিৎকার করে কেঁদে উঠত। খাওয়া দাওয়া একদমই করত না। মাঝরাতে মেয়ের কবরে ছুটে যেত। আমির পদ্মজাকে নিয়ে হাওলাদার বাড়ি থেকে দূরে সরে আসে। প্রায় 1 বছর পদ্মজা মানসিকভাবে বিপর্যস্ত ছিল। এরপর বুকে ব্যথা নিয়েই স্বাভাবিক জীবনে ফিরে আসে। মনে মনে প্রতিজ্ঞা করে একদিন ফিরবে আনন্দপুরে। সেই নিষ্ঠুর খুনিকে শাস্তি দেবেই। জানতে চাইবে কিসের দোষে তার 3 মাসের কন্যা বলি হলো। কেউ জানুক বা নাই জানুক, পদ্মজা জানে হাওলাদার বাড়িতে তার আসার প্রধান উদ্দেশ্য পারিজার খুনিকে বের করা। সে শতভাগ নিশ্চিত এই বাড়ির কেউ না কেউ এই খুনের সাথে জড়িত। শুধু বের করার পালা। পুরনো কথা মনে পড়ায় পদ্মজার 2 চোখ বেয়ে জল গড়াতে থাকলো। আমি জল মুছে দিল। এরপর বলল, বোধহয় 3 তলায় রাখা হয়েছে। পদ্মজা 3 তলার সিঁড়ির দিকে তাকালো। শুনেছে 3 তলার কাজ নাকি সম্পূর্ণ হয়েছে। অনেকগুলো ঘর হয়েছে। সে আর কথা বাড়ালো না। এখন গোসল করা উচিত। আজান পড়বে। আজ রাত থেকেই সে নিশাচর হবে। 1 মুহূর্ত নষ্ট না করে সব রহস্যের জাল কাটতে হবে। এটাই তার নিজের সাথে নিজের প্রতিজ্ঞা। আমি ডাকল, কি হলো, কি ভাবো? পদ্মজা আমিরের দিকে একবার তাকালো, তারপর চোখ সরিয়ে নিয়ে বলল, কিছু না, ঘরে চলুন। কিছু তো ভাবছিলে? এতদিনের জন্য আসছি গ্রামে, চাকরিটা থাকবে তো?
থাকবে না কেন? রফিক কতটা সম্মান করে আমাকে দেখনি? আর তোমার যোগ্যতার কমতি আছে? যেখানে ইচ্ছে সেখানেই চাকরি হবে। পদ্মজা থমকে দাঁড়ালো। আমিরের দিকে তাকিয়ে হাসলো। তারপর বলল, আপনি যেখানে ইচ্ছে সেখানে চাকরি করতে দিবেন? আমির হেসে ফেলল। বলল, তা অবশ্য দেব না।